দীর্ঘ 14 বছর ধরে সুস্থ সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। পরিবেশ সংরক্ষণেও বিভিন্ন প্রকল্পকে সার্থক রূপ দিয়েছে উদীচী। গুজরাট সরকার কারিগরি শিক্ষার কাজে উদীচীর সাফল্য ও নিপুণতা দেখে 2টি কৌশলবর্ধন কেন্দ্র বিনামূল্যে দিয়েছেন শিক্ষণ ও উন্নয়নের জন্য। সেক্টর স্কিল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচার গত 5 বছর ধরে কলা ও সংস্কৃতির উপর ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে একত্র হয়ে কাজ করে চলেছে। এই সমগ্র অনুষ্ঠানটি এবং উদীচীর কর্ণধার, যিনি একা হাতে সমস্ত এই 2 দিনব্যাপী অনুষ্ঠান এবং সবটা সামলে চলেছেন, তিনি হলেন না বললেই নয় একেবারে অনুষ্ঠানের প্রথমে সন্দীপ বাসু। আমি মঞ্চে একবার তাকে চাইব। সকলে একটা করতালির মধ্য দিয়ে তাকে অভিবাদন জানান। এত সুন্দর করে আমাদের এত সুন্দর একটা সাংস্কৃতিক 2টো সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন এবং সমান তালে তার সঙ্গে কাজ করে চলেছেন, তাকে সাহায্য করে চলেছেন স্বাতী বাসু। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে আমাদের 2টি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আজ সন্ধ্যায় যেসব পরিবেশনা আমাদের মঞ্চস্থ হবেন, তাদের প্রথমেই আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে আজ সৃজনীর এই মঞ্চে আমরা পেয়েছি আমাদের বিশ্বভারতী পাঠভবনের ছাত্রছাত্রীদের, এবং এরপর আমরা পাব সঙ্গীত শিল্পী সৌগত কুণ্ডু, এবং তারপরই মঞ্চস্থ হবে নটরাজ নৃত্য কলা মন্দিরের নৃত্যনাট্য, এবং তারপর স্বর্ণযুগের গান সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন শিশপ্রিয়া ব্যানার্জি। আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে আমাদের মঞ্চে আমাদের বিশ্বভারতী পাঠভবনের ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকারা। শুরু করতে চলেছি পাঠভবনের নিবেদন। রবীন্দ্রনাথ তার কৈশোরে প্রথম রেলযাত্রায় এসেছিলেন শান্তিনিকেতনে। সেদিন ধুধু প্রান্তরে যে কিশোর নুড়ি কুড়িয়েছিলেন, সেখানেই রচিত হল তার তপবন। ঋতু বৈচিত্র্যকে নিবিড়ভাবে দেখা আর সৃষ্টির আনন্দে ডুবে থাকার আয়োজন। তার সেই বিপুল সৃষ্টির কণা উপকণা নিয়ে আজ পাঠভবনের সম্ভার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঋতু সৌন্দর্যের কবি। তার ঋতু সাহিত্যে প্রকৃতি যেমন প্রতিভাত হয়, সেই রকম মানব জীবনের প্রতিচ্ছবিও আমরা দেখতে পাই। প্রকৃতির লীলারঙ্গ কবি শুধু বাহ্যিকভাবেই উপলব্ধি করেননি, দেখেছেন প্রকৃতির অন্তর্নিহিত ভিতরের রূপটিও। তিনি মনে করেন একটি পুষ্পের মধ্যে আমাদের হৃদয়ে প্রবেশ করবার একটি মাত্র পথ আছে, তার বাহ্যিক সৌন্দর্য। কিন্তু কবি যখন এই ফুলকে কেবলমাত্র জড় সৌন্দর্যভাবে না দেখে এর মধ্যে মানুষের মনোভাব আরোপ করেন, তখন তিনি আমাদের আনন্দকে আরও বৃহত্তর, গাঢ়তর করে তোলেন।
একদিকে দেখেছেন রসকমলতা আর অন্যদিকে দেখেছেন কঠিন কঠোর রূপ। তাঁর গানে, কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্তকে সম্বোধন করেছেন, বর্ণনা করেছেন ঋতুর নামেই। কিন্তু গ্রীষ্মের গানে কোথাও গ্রীষ্ম বলে সম্বোধন নেই, সর্বত্রই তিনি বৈশাখ বলেছেন। প্রখর তপ্ত বৈশাখ, গ্রীষ্ম শুরুর প্রথম মাস। অবিরাম অগ্নিবাণে শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়ব। কবির কথায় অনেক আগে কোনো এক আদি যুগে আমরা নিশ্চয় সাক্ষী ছিলাম। বৈশাখ জ্যৈষ্ঠের খরা চুপ করিয়া মাথা পাতিয়া লইতে হইত। রসের দিনে ভোগ, দাহের দিনে ধৈর্য যদি সহজে আশ্রয় করা যায়, তবে সান্ত্বনার বর্ষাধারা যখন 10 দিক পূর্ণ করিয়া ঝরিতে আরম্ভ করে, তখন তাহা মজ্জায় মজ্জায় পুরাপুরি টানিয়া লইবার সামর্থ্য থাকে। আশ্চর্য সৃষ্টি খেলা। বর্ষার আগমনে কবি বলেন, আষাঢ়ের মেঘ প্রতি বৎসর যখনই আসে, তখনই তাহার নূতনত্বে রসাক্রান্ত ও পুরাতনত্বে পুঞ্জীভূত হইয়া আসে। মেঘ আপনার নিত্য নতুন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর উপর একটা প্রকাণ্ড অচেনা আভাস নিক্ষেপ করে। একটা বহু দূর কালের এবং বহু দূর দেশের নিবিড় ছায়া ঘনাইয়া তোলে। তখন পরিচিত পৃথিবীর হিসাবে যাহা অসম্ভব ছিল,
তাহা সম্ভবপর বলিয়া বোধ হয়। পঞ্চভূত